ইতিহাসে যুগ যুগ ধরে অনাবিষ্কৃত হাজারো রহস্য রয়েছে, যেগুলো এখনো প্রতীয়মান, যার কোনো কুলকিনারা পাওয়া সম্ভব হয়নি। আজও রয়ে গেছে হাজারো প্রশ্ন, কোনো প্রশ্নের আবার উত্তরও মেলেনি। এরকম হাজারো রহস্যের মধ্যে অন্যতম একটি রহস্যপূর্ণ ব্যাপার হল চেঙ্গিস খানের সমাধি, যার কোনো হদিস আজও মেলেনি। এটা কি কেবলই একটি সমাধি? না, যেনতেন সমাধি নয়। যেনতেন সমাধি হলে তো আর এত রহস্যের কিছু হতো না, এত খোঁজাখুঁজি কিংবা গবেষণাও হতো না। কিন্তু কেন তাহলে এত কিছু এই সমাধি নিয়ে? কি আছে এই সমাধিতে? ইতিহাসের এক স্মরণীয় পুরুষ এই চেঙ্গিস খান, মঙ্গোলিয়ার জাতির জনক। সমগ্র মঙ্গোলীয় জাতিকে একীভূত করেছিলেন যিনি, তার নাম চেঙ্গিস খান। তিনি ইতিহাসের মহা আলোচিত নায়ক চেঙ্গিস খান ওরফে তেমুজিন। কারো কাছে তিনি লুটতরাজ, খুনি কিংবা প্রতিশোধ পরায়ণ এক পাগল রাজা, আবার কারো কাছে তিনি রীতিমতো নায়ক। চেঙ্গিস খানের জন্ম আনুমানিক 1150 থেকে 1160 সনের মধ্যে কোনো একটা সময়। জন্মসূত্রে তার নাম ছিল তেমুজিন, কিন্তু চেঙ্গিস খান, মানে যেটার অর্থ হচ্ছে গিয়ে মহান, এই উপাধি পান তিনি 1206 সালে। কথিত আছে যে তেমুজিন জন্মেছিলেন হাতের মুঠিতে রক্ত নিয়ে, যেটা তাদের ঐতিহ্য ও প্রথা অনুসারে ভবিষ্যতে নেতা হওয়ার লক্ষণ। এমনকি মাত্র 6 বছর বয়সেই তিনি তার নিজ গোত্রের সাথে শিকার অভিযানে বের হতেন। তার 9 বছর বয়সে বাবাকে হত্যা করা হয় বিষ প্রয়োগ করে, এবং পুরো পরিবারকে করা হয় ঘর ছাড়া। বাবা মারা যাবার পর চেঙ্গিস খান চেয়েছিলেন তার বাবার আসন পেতে, কিন্তু অপরিণত বা অল্প বয়সের কারণে তার সেই সুযোগটি হাতছাড়া হয়। কিন্তু তারপরেও নিজের পরিবারের হাল ধরতে হয় চেঙ্গিস খানকে। এক সময় তিনি তার সৎ ভাইকে হত্যা করেন এবং জেলেও যান। মঙ্গল জাতির পতন ঘটানোর পর 40 থেকে 50 বছর বয়সের সময় তিনি বের হন বিশ্বজয়ে। প্রথমেই পরাজিত করেন জিন রাজবংশকে। এরপর থেকেই তিনি যুদ্ধবিদ্যা আর কূটনীতির মৌলিক কিছু বিষয়ে শিক্ষা লাভ করেন। পালাক্রমে দখল করেন পশ্চিম চিয়া, উত্তর চীনের জিন রাজবংশ, পারস্যের খোয়ারেজমীয় সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ। মঙ্গল সাম্রাজ্য অধিকৃত স্থানগুলো হল আধুনিক গণচীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, ইরাক, ইরান, তুরস্ক, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মলদোভা, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং কুয়েত। এমনকি তার মারা যাওয়ার পরেও তার পুত্র মঙ্গল সাম্রাজ্যে রাজত্ব করেছিল প্রায় 150 বছর। তিনি কি কি জয় করেছিলেন তার জন্য মঙ্গোলীয় এই বীরকে পশ্চিমারা আজও স্মরণ করে, আর স্বদেশীরা স্মরণ করে তিনি কি কি সৃষ্টি করেছিলেন তার জন্য। তার হাত ধরেই সর্বপ্রথম পশ্চিমাদের সাথে পূর্বের মেলবন্ধন ঘটে। উন্নত ডাক যোগাযোগ, কাগজের টাকার প্রচলন, ধর্মীয় স্বাধীনতা সবই ঘটেছে তার হাতেই। তার জীবনে জয়ের শুরুটা ছিল অপহরণকারীদের হাত থেকে নিজের স্ত্রীকে উদ্ধার করা, এবং তারপর থেকেই তিনি যেমন জয় করেছেন রাজ্যের পর রাজ্য, তেমনি মন কেড়েছে স্বজাতীয়দের। আবার ত্রাসও সৃষ্টি হয়েছে তাকে ঘিরে তার নৃশংসতার জন্য। এখানে উল্লেখ্য 1222 সালে আফগানিস্তানের হেরাতে চেঙ্গিস খান শুধু তীর, মুগুর আর খাটো তলোয়ার দিয়ে হত্যা করেছিল 16 লাখ মানুষ। সাম্রাজ্য প্রতিষ্ঠাকালে তার বাহিনীর হাতে খুন হয় 40 লাখেরও বেশি মানুষ। একই সঙ্গে আবার বলা হয়ে থাকে যে তিনি 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্যও দায়ী, কারণ মঙ্গোলীয় সাম্রাজ্যের এই প্রতিষ্ঠাতার ইতিহাস অপহরণ, রক্তপাত, ভালোবাসা আর প্রতিশোধে পরিপূর্ণ। চেঙ্গিস খান ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় 1/4 জায়গা দখল করে নিয়েছিলেন। তার রাজ্য জয় করার পদ্ধতি ছিল ভয়াবহ এবং বিভৎস।
কোনো শহর জয়ের আগেই সেখানকার বাসিন্দাদের নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ দেয়া হতো। সেটা না মানলে শুরু হতো অবরোধ। তারপর এক সময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা। ইতিহাসের সবচেয়ে বড় লুটেরা আবার বিজেতা হিসেবেও খ্যাত চেঙ্গিস খান বুঝতেই পেরেছেন যে একাধারে তিনি ছিলেন দক্ষ শাসক, সংগঠক, জনপ্রিয় নেতা, চৌকস বীর যোদ্ধা, আবার নৃশংস খুনিও। তো আমি কথা বলছিলাম চেঙ্গিস খানকে নিয়ে। ইতিহাসের এত বড় একজন মানুষ, এত বিখ্যাত, এত সমালোচিত, তিনি মারা গেলেন আর তার সমাধি কোথায় সেটা কেউ জানে না। এটা কিভাবে সম্ভব? আদৌ কি বিশ্বাসযোগ্য? কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করতেই হবে। সত্যি তার সমাধির কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি যারা তাকে সমাধিস্থ করেছিল তাদের সম্পর্কেই জানা যায়নি তেমন কিছু। কেমন ঘটনা! চেঙ্গিস খানের মৃত্যু হয় ঘোড়ার পিঠ থেকে পড়ে 1227 সালে চীনে। অদ্ভুত না? এমন মহাশক্তিধর বলে বিবেচিত একজন মানুষ যে কিনা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল এত সহজে। যাই হোক, মূল আলোচনায় আসি। মৃত্যুর পর তার দেহ চীন থেকে মঙ্গোলিয়াতে আনা হয় এবং সমাহিত করা হয়। কিন্তু কোথায়? জীবনাবসান হলো চেঙ্গিস খানের, কিন্তু ইতিহাসের অবসান ঘটেনি। রহস্যের শুরু বরং এখান থেকেই আরো বড় ইতিহাসের শুরু। সম্রাটের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় মঙ্গোলিয়ার কোনো একটা অজ্ঞাত স্থানে, এবং জানা যায় চেঙ্গিস খানের মরদেহ নিয়ে মঙ্গোলিয়ার রাস্তায় শোকাহত সেনারা যখন হাঁটছিল তখন তারা পথে যাদের দেখতে পেয়েছে তাদেরকেই হত্যা করেছে। এছাড়াও তার শেষ কৃত্যে উপস্থিত সবাইকে হত্যা করা হয়। কারণ তারা সমাধিস্থলের কোনো প্রত্যক্ষদর্শী রাখতে চায়নি। এমনকি চেঙ্গিস খানের সমাধির সব চিহ্ন মুছে দেয় সেনারা। এজন্য তারা সমাধির ওপর দিয়ে 1000 ঘোড়া চালিয়ে দেয়, যাতে তার কবরের উঁচু নিচু অংশ মিশে যায় ধুলির সাথে। আবার সেখানে গাছপালা লাগিয়েও গভীর জঙ্গল তৈরি করে দেয়া হয়। আরেক বর্ণনায় পাওয়া যায় মৃত্যুর আগেই চেঙ্গিস খানের কবর খোঁড়ার কাজে নিয়োজিত প্রায় 2500 সৈন্যকে হত্যা করে তার বাহিনীর অন্য একদল সৈন্য, এবং সেই সৈন্যদেরকে পরবর্তীতে হত্যা করে তারই বাহিনীর আরো একদল সৈন্য, যারা আবার সমাধিস্থলে উপস্থিত ছিল না। অতএব নিশ্চিহ্ন হয়ে গেল মহান এক ইতিহাস। কিন্তু কেন এই কবর নিয়ে এত রাগঢাক? কবর কোথায় সেটা তো খুঁজে পাওয়াই যায়নি। যদিও অনেকের কাছ থেকে এটা শোনা যায় যে চেঙ্গিস খানের সমাধি মঙ্গোলিয়ার ভেতরেই কোনো দুর্গম পাহাড়ের কাছে রয়েছে। কিন্তু প্রশ্ন অন্যখানে। একজন মানুষ মারা গেল সেখানেই শেষ হতে পারত, কিন্তু কবর নিয়ে এত গবেষণা কেন? আর নিশ্চিহ্নই বা কেন করা হলো? যদিও মঙ্গোলীয়রা চায় না তাদের সম্রাটের শান্তির ঘুম বিনষ্ট হোক, তাই তারা এটা নিয়ে এত উচ্চবাচ্য না করলেও, এত খোঁজাখুঁজি না করলেও বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুসন্ধান করা হয়েছে এই কবর। পৃথিবীর অনেক মানুষই বিশ্বাস করে চেঙ্গিস খানের সমাধিতে রয়েছে অনেক রত্ন ভাণ্ডার। এক কবর নিশ্চিহ্ন করতে হাজার হাজার জীবনাবসান। ওদিকে আবার মঙ্গোলীয়রাও চায় না যে এই কবরের রহস্য উন্মোচিত হোক। তবুও চলছে খোঁজাখুঁজি। কিন্তু কেন? তাহলে কি সেই ধারণাই ঠিক? ইতিহাসবিদদের কেউ কেউ বলেছেন চেঙ্গিস খানের সমাধি নাকি সমগ্র পৃথিবীর অর্ধেক ধন সম্পদে ঠাসা এক রত্ন ভাণ্ডার। তবে যাই হোক, এতটুকু বোঝা যাচ্ছে চেঙ্গিস খান সারা জীবনে যে পরিমাণ ধন সম্পদ লুট করেছেন তার সবই রেখে দেয়া হয়েছে এই সমাধিতে। তিনি যে সকল রাজাকে পরাজিত করেছেন, মানে বিজিত 78 জন রাজার মুকুটই নাকি সেখানে রাখা আছে বলে ধারণা করা হয়।
কিন্তু সর্বশেষ যতদূর জানা যায় 1990 সালে মঙ্গোলিয়ার রাজধানীতে অবস্থিত উলানবাটার স্টেট ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর দিমাজাব আরডেনে বাটারি একটি উদ্যোগ নেন। জাপানের সাথে যৌথ এই উদ্যোগের নাম ছিল 3 নদী প্রকল্প, কিন্তু সেটিও ব্যর্থ হয়ে যায়। খুঁজে পাওয়া যায়নি রহস্যজনক এই কবর, অধরাই রয়ে গেছে বিশাল এই রত্নভাণ্ডার। ছোটবেলা থেকে আমরা বিভিন্ন গল্প বা সিনেমা দেখে এসেছি, যে সিনেমার হয়তো একটা উপজীব্য বিষয় ছিল রত্নভাণ্ডার। এবং রত্নভাণ্ডার সম্পর্কে আমরা যখনই জানি, আমাদের কাছে প্রথম যেই থটটা আসে সেটা হচ্ছে গিয়ে এটা একটা পৌরাণিক বিষয়। কিন্তু না, পৃথিবীতে বিভিন্ন সময় মাটির নিচে খুঁড়ে পাওয়া গেছে বিভিন্ন রত্নভাণ্ডার। আমি জানি না যে চেঙ্গিস খানের এই বিষয়টাও কি সত্যি কিনা। যদি হয় তাহলে যারা এটার সন্ধান পাবে তারা কি পরিমাণ অর্থ বা কি পরিমাণ ধন রত্ন পেতে পারে তার একটা ধারণা হয়তো আপনারা পেয়ে গেছেন।